মার্কিন সরকারের গোপন পরিকল্পনার নথিপত্র উন্মোচন করল কিট ক্লারেনবার্গ ও হোয়াইট রিড, যা প্রকাশিত হয়েছে ইংল্যান্ডের পত্রিকা গ্রে জোনে ৩০ সেপ্টেম্বর ২০০০। লক্ষ্য ছিল বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল করা। ফাঁস হওয়া নথিপত্রে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে মার্কিন সরকার তহবিল প্রাপ্ত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI দেশের যুব সমাজকে প্রশিক্ষণ দিয়েছিল। এর মধ্যে র্যাপ সঙ্গীতশিল্পী, বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতা ও LGBTQI ব্যক্তিরা অন্তর্ভুক্ত ছিল। এমনকি তারা হিজড়াদের নৃত্যানুষ্ঠান পর্যন্ত আয়োজন করেছিল, যার উদ্দেশ্য ছিল একটি জাতীয় শক্তির পালাবদল নিশ্চিত করা। ইনস্টিটিউটের কর্মীরা জানিয়েছিল যে এই কর্মীরা IRIর সাথে সহযোগিতা করবে বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল করতে। বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ও শেখ হাসিনার পতন। ৫ আগস্ট কয়েক মাসের সহিংস রাস্তায় আন্দোলনের পর সামরিক বাহিনী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের ঘোষণা দেয়। ভিডিও ফুটেজে দেখা যায় শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে ভারতে চলে যাচ্ছেন। যখন বিশাল সংখ্যক ছাত্র আন্দোলনকারীরা গণভবন দখল করে, তখন পশ্চিমা গণমাধ্যম ও উদারপন্থী দর্শকরা এটিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয় হিসেবে বর্ণনা করে। হাসিনার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ ইউনুস, যিনি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের দীর্ঘদিনের সহযোগী এবং নোবেল পুরস্কারপ্রাপ্ত। তিনি ক্ষুদ্রঋণ কার্যক্রমের প্রবক্তা, যা অনেকের কাছে বিতর্কিত। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন, বলেছিলেন যে তিনি বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি না দেওয়ার কারণেই তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব অভিযোগ হাস্যকর বলে উড়িয়ে দেয়। তবে দ্য গ্রেইজনের হাতে আসা ফাঁস হওয়া নথিপত্রে প্রমাণ মিলেছে যে IRI আসলেই বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল করার জন্য কাজ করেছিল এবং এটি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছিল। IRI কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে? IRI, যা রিপাবলিকান পার্টির দ্বারা পরিচালিত এবং CIA-এর সঙ্গে যুক্ত ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি NED এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, ২০০৩ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ এবং সংখ্যালঘু গোষ্ঠীগুলোর অধিকার ও প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য কাজ করা। কিন্তু ফাঁস হওয়া নথিগুলো থেকে দেখা যায় IRI আসলে একটি ছায়া রাজনৈতিক কাঠামো তৈরি করেছিল, যেখানে NGO, রাজনৈতিক কর্মী, সঙ্গীত শিল্পী এবং বিভিন্ন সমাজকর্মীদের মাধ্যমে বিদ্যমান সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হয়েছিল। IRI এর কৌশল: তরুণদের প্রশিক্ষণ ও সামাজিক আন্দোলন উস্কে দেওয়া। ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছিল। আরা এই আন্দোলনের পর ব্যাপক গবেষণা চালায় এবং শক্তির পালাবদল ঘটানোর জন্য ১৭০ জন গণতন্ত্রপন্থী কর্মী চিহ্নিত করে, যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করবে। IRI তরুণদের অনলাইন প্রশিক্ষণ দেয়, যেখানে তাদের শেখানো হয় কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরকার বিরোধী প্রচারণা চালানো যায়। IRI এর বাংলাদেশ কৌশল ২০২১-২২ নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ছাত্ররা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেওয়া এবং সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করতে পারদর্শী হয়ে উঠছে। ২০১৯-২০২০ সালের মধ্যে IRI ১১টি অনুদান প্রদান করে, যার মাধ্যমে ২২৫টি রাজনৈতিক ও সামাজিক ইস্যু ভিত্তিক শিল্পকর্ম তৈরি করা হয়, যা প্রায় ৪ লক্ষ বার দেখা হয়। LGBTQ ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীদের ব্যবহার: IRI ৩টি প্রান্তিক সম্প্রদায়কে আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। ১. বিহারি সম্প্রদায়। ২. সমতল ভূমির আদিবাসী গোষ্ঠী। ৩. LGBTQ সম্প্রদায়। IRI তাদের মাধ্যমে একাধিক হিজড়াদের নৃত্যানুষ্ঠান আয়োজন করে, যেখানে মার্কিন দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এছাড়াও তারা বৃহত্তম অব্রিক জনগোষ্ঠী সম্পর্কিত গবেষণা পরিচালনা করে এবং রাজনৈতিক দাবিসমূহ সরকারের সামনে উপস্থাপন করে। র্যাপ শিল্পীদের মার্কিন সরকারের অর্থায়ন: IRI এর প্রশিক্ষিত ব্যারিস্টার ও র্যাপ সঙ্গীত শিল্পী তৌফিক আহমেদ আন্দোলনে নেতৃত্ব দেন এবং আন্দোলনকারীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেন। IRI এর তহবিল দ্বারা তৈরি তার প্রথম মিউজিক ভিডিও
তুই পারিস সরাসরি আন্দোলনকে উস্কে দেয়। এই গানটি তরুণদের মধ্যে প্রতিবাদ ও রাস্তায় নামার বার্তা ছড়িয়ে দেয়। আইআরআই গর্ব করে জানায়, আমরা আমেরিকান সাংস্কৃতিক কূটনীতি কালচারাল ডিপ্লোমেসি বাংলাদেশে চালু করেছি। বিএনপি এর জনপ্রিয়তা না থাকায় আন্দোলনে সহায়তা। আইআরআই তাদের প্রতিবেদনে স্বীকার করেছে যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সমর্থন পায়নি। একটি ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, বিএনপি জনগণের মধ্যে জনপ্রিয়তা হারিয়েছে এবং দলীয় নেতৃত্ব দুর্বল। তাদের রাজনৈতিক সমাবেশে উপস্থিতি কম। আইআরআই মনে করে বিএনপি একমাত্র দল যারা ক্ষমতা পরিবর্তন আনতে পারে। এ কারণে আইআরআই সংস্কৃতি ও সামাজিক আন্দোলনকে রাজনৈতিক পরিবর্তনের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। শেখ হাসিনার পতনের কারণ মার্কিন সামরিক ঘাঁটির প্রস্তাব প্রত্যাখ্যান। শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 2024 সালের মে মাসে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুইর সঙ্গে সাক্ষাতের পর হাসিনা সংসদে বলেন, একটি শ্বেতাঙ্গ জাতি আমাদের দেশে সামরিক ঘাঁটি চায়। আমি আমার দেশকে বিক্রি করতে রাজি নই। তখন থেকেই আইআরআইয়ের সহায়তায় শেখ হাসিনার সরকারকে টার্গেট করা হয়। সংক্ষেপে, আইআরআই গোপনে বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করেছিল। তরুণদের প্রশিক্ষণ ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সরকারকে অস্থিতিশীল করা হয়। বিএনপি দুর্বল হওয়ায় সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। শেখ হাসিনা মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাখ্যান করায় তাকে অপসারণ করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সুপরিকল্পিত অভ্যুত্থান ছিল, যা এখন বাংলাদেশের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে।